হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সকলে? তো সপ্তাহান্তে 2টো দিন কেটে গেছে শুধু গোছগাছ করতে করতে। খাওয়া দাওয়া, গোছগাছ, বাড়ি যাব তো আলাদাই আনন্দ। আর এদিকে বাড়ির লোকেদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু গিফটও কিনে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু, দেখতে থাকুন পুরো ব্লগটা। কি কি কাজ আজকে আর কালকের মধ্যে আমাকে করতে হবে। সবার প্রথম আমাকে ব্যাগ গুছোতে হবে, লাগেজ গুছোতে হবে, তারপরে রান্না বান্না করতে হবে। তো আমি আজকেই চেষ্টা করব এখনই ফটাফট রান্না করে ফেলি। এই পুরো ঘরটার ভিডিও কোনো একদিন ডেডিকেটেড ভাবে বানিয়ে দেব। এখন ইন্ডিয়া থেকে ফিরে আসার পরে আপনাদের জন্য বানিয়ে দেব আলাদা করে। আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে এই সমস্ত বাসনগুলো মেজে জল ঝরাতে রেখেছি। হ্যালো হ্যালো হ্যালো, সকলকে ওয়েলকাম জানাই লিফি সিজনে। আমার নাম হলো রিয়া, এসে গেছি আজকে একটা বিরাট ব্যস্ততাময় উইকেন্ড নিয়ে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, আগের ভিডিওটা এত মানুষ কমেন্ট করেছেন, কে কোথা থেকে দেখছেন আমি দেখে বিরাট বিরাট খুশি হয়ে গেছি। ফ্রান্সের লোকেরা গাদা গাদা মিষ্টি খায়, তারপরেও কি করে ফিট থাকে এই দেখুন। সকালবেলা শনিবার দিন কোথাও একটু ঘুমোবে, আরাম করবে তা না, একদম চলে এসেছে ব্যায়াম করতে। ছেলে মেয়ে নির্বিশেষে সকলে এখানে ব্যায়াম করছে শনিবার সকালবেলায়। তো শনিবার দিন জেনারেলি একটু রিল্যাক্সেই থাকি, একটু দেরি করে ঘুম থেকে উঠি, রান্না বান্না করি। আজকে আর সেরম হলো না, জলদি জলদি উঠে পড়তে হলো কারণ ব্যাগ গুছোতে হবে। আর বাড়ির লোকেদের জন্য কিছু গিফট কেনারও ইচ্ছা আছে। তো কিনে এনেছিলাম আগের দিন বাজার থেকে ম্যাকরেল মাছ। তো সেটা এরকম প্লাস্টিকের মধ্যে কভার পুড়িয়ে এরমভাবে ওরা বিক্রি করে। এটাকে 4 ডিগ্রিতে মানে ওই ফ্রিজে মোটামুটি 3-4 দিন অবধি রাখা যায়। ওই ডেট লেখা থাকে, ততদিন রাখতে পারবেন। এই মাছটা প্রথমবার নিয়ে এলাম, একবার ল্যাবে খেতে দিয়েছিল, খেয়ে দেখলাম বেশ ভালো খেতে। নাকের ঠেকিয়ে গন্ধ শুকে দেখলাম যে ঠিক আছে কিনা, কারণ 2-4 দিন আগেই কিনে এনেছি। তো আজকে দেখছি যে না, ঠিকই আছে, গন্ধটার কোনো অসুবিধা নেই। ভালো করে ধুয়ে নিলাম। এই ভাঙা ছুরিটা আমাকে এই হস্টেলের মধ্যে থেকেই দিয়েছে আর কি, আমাকে আর কিনতে হয়নি। কিন্তু একেবারে ধার নেই। অনেকক্ষণ এরমভাবে হ্যাঁচড় প্যাঁচড় করে চেষ্টা করলাম কাটার মাছটাকে, কিন্তু দেখছি ভালো করে কাটছেই না। অগত্যার গতি, আমি কাঁচি দিয়ে মাছটাকে কচকচ করে কেটে ফেললাম। আচ্ছা, কমেন্টে জানাবেন তো আপনারা কি কখনো কাঁচি দিয়ে মাছ কেটেছেন? আমি তো কখনো কাউকে দেখিনি এভাবে মাছ কাটতে। তবে অভিরূপ দেখেছি যখন কিছু ছুরি দিয়ে হয় না তখন কাঁচি দিয়েই কেটে ফেলে। যেমন ধরুন ও লঙ্কা কাঁচি দিয়ে কাটে, তারপরে মাছের ছাল অনেক সময় যদি ছাড়াতে পারে না বা মাংসের ছাল ছাড়াতে পারে না, তো তখন সেগুলো কাঁচি দিয়েই করে। তো আমিও সেটাই ফলো করলাম আর কি। আগে জানেন তো কাঁচা মাছ মাংস হাত দিতে কেমন যেন লাগতো, কেমন যেন নরম তলতল করছে, কিরম জানি লাগতো। কিন্তু পরে যখন বাইরের দেশে এলাম তখন দেখলাম যে যদি মাছ মাংস খেতে হয় আর সস্তায় খেতে হয়, তাহলে এটাই হলো একমাত্র উপায়। তখন দেখি আর ঘেন্না লাগে না, আর কোনো অসুবিধা হয় না, কারণ বাঙালির ঘরের মেয়ে তো, মাছ মাংস ছাড়া আমার দিন চলে না। দেখেছেন কত বড় একখানা রসুনের কোয়া? এখানকার রসুনগুলো না কি বড় বড় যে সাইজের, একটা রসুনের কোয়া ছাড়ালেই একটা রান্না হয়ে যায়। ওই মাংস ধরুন ½ কিলো যদি করি, 2টো রসুনের কোয়াতেই পুরো মাংস আমার রান্না হয়ে যায়। তো এই এত বড় রসুনটাকে ছাড়িয়ে নিই। এখন ছাড়ানো হয়ে গেল, এবার এটাকে কুচো কুচো করে কেটে নেব। ওই ঘষার যে যন্ত্রগুলো বাড়িতে থাকে সেটা না আমার কাছে এখানে নেই। আমি তো এখন আসলে কয়েকদিনের জন্যই হস্টেলে আছি, তাই এবার বাড়িতে সমস্ত কিছু রেখে দিয়ে এসেছি। দেখলেন কিরম বুদ্ধিটা করেছি? তেল ছেটাচ্ছে তো, আর এই মাছটার গায়ে দেখছি আঁশ নেই, তো একবারে পট পট করে তেল ছিটছে। তো আমি একবারে ঢেকে ঢেকে কোনো রকমে একটুখানি ফাঁক করে ঢাকনাটা, সেই ফাঁক দিয়ে ঢুকিয়ে দিচ্ছি কাঠের খুন্তিতে করে ওই মাছগুলোকে। আর ঢোকালেই পটপট পটপট করে ভিতরে তেলের আওয়াজ পাচ্ছি। তো আমার কাছে এই যে পাত্রটা আছে এর মাপের ঢাকনা নেই। কই বাত নেই, যে ছোটো ঢাকনাটা আছে সেটাও দেখি ঠিকঠাক ফিট হয়ে যায়। আর অল্পই তো রান্না করি, ওই ধরুন কড়াইয়ের মাঝখানেই একটুখানি থাকে রান্না আর কি, তো সেটা ভালোভাবেই ফিট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এবার পেঁয়াজগুলো একটু কাঁদতে কাঁদতে কেটে নিচ্ছি। তবে একটাই পেঁয়াজ কাটছি, সেই কারণে বেশি কান্না আজকে হবে না। এইবারে মহা ঔষধ দিয়ে দেব, সেটা হলো পোস্ত। পোস্ত ছাড়া কিন্তু দিন চলে না। আর আমি পোস্ত খেতে বিরাট ভালোবাসি। সর্ষে বাটাও ভালো লাগে, কিন্তু পোস্তটা যেন আরও বেশি ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে করব, তারপরে দেখলাম যে অনেকটা পোস্ত পড়ে আছে, তো তাহলে পুরো পোস্তটা দিয়েই করি। পেঁয়াজ আর পোস্ত দিয়েও রান্না করলে বেশ ভালোই খেতে হয়, কি বলেন? আপনারাও কি সহমত? কমেন্টে জানাবেন। পেঁয়াজ কাটতে কাটতেই মাছটা দেখছি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে তুলে ফেললাম।
যেহেতু পোস্ত বাটারই একটা বেশ ভালো স্বাদ হয়, তাই বেশি কিছু ফোড়নে দিচ্ছি না। অল্প একটু সর্ষে দিলাম আর একটু শুকনো লঙ্কা দিলাম, আর তারপরে ওই রসুন আর পেঁয়াজ কুচোগুলো কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে জল ঢেলে ওটাকেই সেদ্ধ চাপিয়ে দেবো মাছ দিয়ে, আর লাস্টে ওই পোস্ত বাটাটা মিশিয়ে দেবো, ব্যাস তাহলেই রান্না রেডি হয়ে যাবে। যতই বলুন ওই আজে বাজে এটা ওটা অন্যান্য দেশের খাবারগুলো খাই, যখন এই ধরনের পোস্ত বাটা দিয়ে মাছের ঝোল হয় ঘরে, তখন কিন্তু মনটা ভালোই হয়ে যায়। প্রথমে খাটনি একটু হয় ঠিকই, কিন্তু তারপরে এই রূপ রস গন্ধ এটা একেবারে মনকে শান্তিতে ভরিয়ে দেয়। একবার দেখুন শুধু পোস্তের রঙটা, উফ! পোস্ত বাটার জলটাও ফেলবো না, একবারে লাস্ট দানাটাও বের করে ঢেলে দিলাম। তারপরে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম, ব্যাস কিছুক্ষণ পরে এরকম মাখো মাখো সুন্দর আমার ম্যাকরেল মাছের ঝোল, মানে পোস্ত বাটা দিয়ে ম্যাকরেল মাছ রান্না রেডি হয়ে গেল। যদিও আলোটা খুব ভালো নেই, মানে বর্ষা আর কি, চারিদিকে বৃষ্টি এত হচ্ছে যে মেঘলায় বোঝা যাচ্ছে না ঘরের মধ্যে মাছের ঝালটার ওই রূপরস গন্ধটা ঠিক বোঝাতে পারছি না। এই দেখুন সূর্যের আলোর সামনে ধরার চেষ্টা করছি, এই রকম দেখতে হয়েছিল। যেরকম দেখতে লাগছে তার থেকেও বেশি ভালো হয়েছিল খেতে। এদিকে দুটো আলুও সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আলুটাকে আর মাখলাম না, ভাতের মতো করে মাখলে খেতে ভালোই লাগতো, কিন্তু আজকে প্রচুর কাজ আছে বুঝলেন। আলুটাকে আবার ছাড়িয়ে মাখো, সময় যাবে, আর আমার কাছে তো সর্ষের তেল কাঁচা লঙ্কা কোনোটাই নেই, তাই ওই দুটো ছাড়া এমনিও আলু ভাতে খুব একটা ভালো খেতে হয় না। সে কারণে আমি আর আলুর স্বাদটা ওইভাবে নিতে পারবো না, তার থেকে আমি ডাল দিয়েই ওই আলু নিয়ে এভাবেই মেখে খেয়ে নেবো আর কি। আলোটা খুবই কম ঘরের মধ্যে, এত বেশি ব্রিটানি প্রদেশে বৃষ্টি হয় না, মাঝে মাঝে বিরক্ত লাগে। মনে হয় সূর্যের আলোটা কতদিন যেন দেখিনি। সূর্যকে সত্যি মিস করি মাঝে মাঝে। এখন বুঝতে পারি এই বিদেশিরা কেন বসন্তকাল এলে একটু সূর্যের মুখ দেখলে পাগল হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। 3 মাস 4 মাস হয়ে গেল সূর্যকে ঠিক করে দেখতেই পাই না। মাঝে মাঝে ওঠে, কিন্তু সূর্যের টেম্পারেচার সেই ঠান্ডা বরফের মতো। বাইরে মানে আপনার ঘরের বাইরে মোটেও যেতে ভালো লাগবে না এই শীতকালটায়। এবার একটু পোস্ত বাটা দিয়ে ভাতটা মেখে মাছটাও মেখে এভাবে খাবো। উফ, কি যে লাগছিল সেদিনকে খেতে। বিদেশিরা আবার কাঁটা বেছে মাছ খেতে পারে না, কিন্তু আমার কাঁটাযুক্ত মাছ খেতে যথেষ্ট ভালো লাগে। ফেভারিট মাছের লিস্টে ইলিশ মাছ তো একেবারে উপরের দিকেই স্থান করে নিয়েছে। কমটোয়া দে ফ্যামিলা তাই তো লেখা, সেখান থেকে মানি এক্সচেঞ্জ করা যায়। তো আমি এখান থেকে কাতারি রিয়াল নিয়ে নিয়েছি। তো কেউ যদি ফ্রান্সে এসে টাকা এক্সচেঞ্জ করাবেন ভাবেন, তাহলে এই এজেন্সি থেকে করা যেতে পারে। জানি না অন্যান্য জায়গায় কোথায় কোথায় আছে, তবে রেন শহরে রিপাবলিকের উল্টো দিকেই আছে। তো সেখান থেকে টাকা এক্সচেঞ্জ করিয়ে নিলাম। টাকা এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পরেই পৌঁছে গেছিলাম বই খাতার দোকানে। এই দোকানে আসার কারণ হলো কলম দেখা। বাবা বায়না করেছে যে ফ্রান্স থেকে তুই আমার জন্য ভালো পেন কিনে আনবি। তো সেই পেন পেন্সিল এই সমস্ত ঘুরে ঘুরে দেখছি। পিয়ার কার্ডিন বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির পেন নাকি ছোটোবেলায় কারুকে ব্যবহার করতে দেখেছিল, আর তাই থেকে বিশাল তার শখ জেগেছিল। কিন্তু কোনোদিনই অত দামি পেন ব্যবহার করা সম্ভব হয়নি। জীবনে যেরকম আর কি চলেছে, তাতে পেন কি ব্যবহার করবে? আগে তো জীবনের অন্যান্য বেসিক নিডগুলো পূর্ণ করতে হয় বলুন। মধ্যবিত্ত টানাপোড়েনের সংসারে শখগুলো শখই থেকে যায়, জীবনের দরকারগুলো এত বেশি থেকে যায় যে শখের কথা ভাবার সময় কোথায়। তো আজকে যখন তার একমাত্র মেয়ে হিসাবে আমি কিছু না কিছু কাজ করছি, আজকে সে বায়না করার একটা প্রথম জায়গা পেয়েছে। এর আগে তার মাথার ছাদ ছিল না, এখন বাবা বলে তুই আমার মা, আবার আমার হাজব্যান্ড মানে অভিরূপকে বলে ওই আমার বাবা। এদেরকেই আর কি মাথার ছাদ হিসাবে ভেবে এখন বায়না করেছে। তো বায়না যখন করেছে তাহলে তার শখ তো মেটাতেই হবে। তাই তার জামাইয়ের অর্ডার আমার কাছে এসে গেছে যে তুই বাবার পেন কিনে আন। তাই জামাইয়ের নির্দেশে আর শ্বশুরের আবদারে আমি এখন খাতা বইয়ের দোকানে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় পিয়ার কার্ডিনের পেন পাওয়া যায়। পিয়ার কার্ডিন এই কথাটা ফ্রেঞ্চ ভাষায় উচ্চারণটা কিন্তু বেশ অন্যরকম। পিয়া ক্যাডো এর কাদো কী যে বলছি, কেঁদেই না ফেলি এই উচ্চারণ করতে গিয়ে। অ্যাকচুয়ালি আমি শুনলে বুঝতে পারবো যে এই কোম্পানিটার নামই বলছে ফ্রেঞ্চরা, কিন্তু এদের উচ্চারণগুলো অন্য টাইপের হয় বুঝলেন। আর কে এরা রেট্রোফ্লেক্সের এদের আর্টটা, মানে আমরা যেরকম রয়ের মতো উচ্চারণ করি ওরকম নয়। হ আর খ আর রয়ের মাঝখানে মিলিয়ে কী যে একটা খ করে উচ্চারণ করে, আমি না কিছুতেই করতে পারি না। আর সেই কারণে পিয়ারের ডবল আর আছে, তো সেটা পিয়া
পিয়া এরম টাইপের একটা কিরম পিয়ার মতো আমার শোনাচ্ছিল। আমি তো খুবই বাজে উচ্চারণ করছি, বুঝতেই পারছেন। আর কার্ডিনের আইএন আছে তো লাস্টে, আইএনটা এরা করে উচ্চারণ করে, যেমন ধরুন ভিনসেন্ট হয়ে যায় ভাঁস। আর তেমনি আমি একটা এখানে বাস স্ট্যান্ড আছে যেটার নাম লেস পিন্স, সেটাকে বলে লেপা। তাই উচ্চারণ আর লেখা কী যে আছে আর কী যে পড়ছে আর কী যে বলছে কিছু বুঝতে পারা যায় না। আমি এখানে ঘুরতে ঘুরতে পিয়ার কার্ডিন কোম্পানির তো পেন পেলাম না, তার বদলে অন্য একটি কোনো কোম্পানির ভালো সুন্দর দেখতে পেন কিনে নিলাম। আর এইগুলো তার রিফিল ছিল। তো এই ভদ্রমহিলা আমাকে হেল্প করলেন। আমি না ট্রান্সলেটার লাগিয়ে ওনার সাথে কনভারসেশন করলাম। উনি ঠিক ইংরাজি বলতে পারলেন না, তাতে অসুবিধা নেই, আমার কাজ তো হয়ে গেল, গুগল ট্রান্সলেটার থাকা এখন সবই সুবিধা হয়েছে। তো ফাইনালি এরকম কালি পেনই চয়েস করে নিয়েছিলাম। তো কোন পেনটা ফাইনাল চয়েস করে নিয়েছি সেটা আপনাদেরকে একটু পরে ভিডিওতে দেখাবো, ঘরে গিয়ে যখন গোছগাছ শুরু করব তখন। কিন্তু এই কালি পেনের ঐতিহ্যই আলাদা। ফরাসি মহিলা আমাকে কিভাবে কালি ভরতে হয় এই পেনে সেটা শিখিয়ে দিলেন। তো এই পেনগুলো এরকম কার্ট্রিজ আছে, কালি ভরার জন্য কালি ভরা কার্ট্রিজই আর কি লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবে টিপে লাগিয়ে দিতে হবে, সেটা শিখিয়ে দিলেন। আর হাতে করে লিখে দেখে নিলাম যে কীরকম লাগছে। আর পেনটা কি হয়েছে সেটা দেখার জন্য একটু অপেক্ষা করুন। এই হলো সেই দোকানটা যেখান থেকে আমি পেন কিনেছি, ফোরাম দু লিভরে। এটাকে উচ্চারণ নিশ্চয়ই ফোহাম দু লিভ এরম টাইপের কিছু একটা করবে ফ্রেঞ্চরা, ঠিক বুঝে উঠতে পারছি না কী যে করবে। যাই হোক, অসুবিধা হয়নি, কিনে নিয়েছি। কারণ স্পেলিং মিলিয়ে ডাইরেকশান দেখে চলে আসা যায়, যেহেতু এরা ল্যাটিন স্ক্রিপ্ট ইউজ করে। কিন্তু এদের উচ্চারণ শুনলে বুঝতে পারবে না যে ঠিক কী জায়গার কথা বলছে। তো এখানে দেখলাম একটা মল আছে, সেই মলের মধ্যেই এই জায়গাটা ছিল। ভাগ্যিস ম্যাক্স বলেছিল, পছন্দ মতো গিফট পেয়ে গেলাম। মলটা বিশাল সুন্দর সাজিয়েছে, আর কাঁচের এই ছাদের উপরে দেখতে পাচ্ছি ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে। শখ করে যে কালি পেনটা কিনে এনেছি, এখন লিখে দেখছি যে লেখাটা ঠিকঠাক হচ্ছে কিনা। কালি পেনে লিখতে যতই বলুন এটা একটা আলাদাই আবেগ। তো কালকে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখন রবিবার দিন হয়ে গিয়েছে। আমার কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি। আমি ঘরে এসে বাড়িতে ফোন করলাম, দুই বাড়িতে গল্প করলাম, অভিরূপের সাথে গল্প করলাম, করতে করতে তারপরে ভাবছি যে একটু সিনেমা দেখি, শনিবার দিনের রাত। তো সিনেমাটা দেখা হয়নি, কিন্তু শার্ক ট্যাঙ্ক দেখছিলাম, যা ইউটিউবের সামনে আর কি চলে আসে সাজেশনে, সেই দেখতে শুরু করে দিই। আর সেই সব করতে করতেই সময় চলে গেছে, দিয়ে ঘুমিয়ে গেছি। দিয়ে আজকে সকালবেলায় অনেক কাজ। সবার প্রথমে ঘর আবার একটু নোংরা করে ফেলেছি কালকে সারাদিনে, তো সেগুলোকে পরিষ্কার করবো। কিছু স্পেশাল জিনিস কিনে এনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এইবার দেখা যাক তোমাদের কীরকম লাগে। আমার তো বিরাট বিরাট পছন্দ হয়েছে, তো সেটা তোমাদের দেখাবো। আর ব্যাগ গুছানো করবো আজকে। ব্যাগ গুছানো শুরু না, ব্যাগ গুছানো কমপ্লিট করতে হবে, এখনো শুরুই হয়নি। ব্যাগ ওই কোনাতেই পড়ে আছে। ও যেটা বলতেই হবে তোমাদের, সেটা হলো যে গতকাল যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, মানে আজকে রবিবার, শনিবার দিন সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমায় গাইয়া লাগে এরম টাইপের একজন কেউ লিখেছিলেন, কমেন্ট করেছিলেন। তো সেটার একটা যা হোক আমার মনে হয়েছে উত্তর হিসাবে আমি বলতে চেয়েছিলাম। তো সেই উত্তরটা এত 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 কমেন্ট আসছে, এত এত লাইক আসছে আর ভিউজ আসছে, আমি মানে স্পেল বাউন্ড, মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হচ্ছে বাবা কী কথা, মানে একটা আমি যেটা ভাবি সেটা না বলে দিয়েছি, কখনো কোথাও লিখে রেখে পড়ে এরমভাবে বলেছি তা নয়, জাস্ট যা মনে হয়েছে সেটা আমি বলেছি, গুছিয়ে বলার চেষ্টা করেছি। আর তাতে যে এত মানুষের ভালো লাগবে আর এত কমেন্ট আসবে আমি তো স্বপ্নেরও বাইরে। কিন্তু আমি অবশ্যই সবকটা কমেন্ট পড়েছি এবং সবকটা কমেন্ট এক এক করে উত্তর দেবো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে আমার এক কলেজের বন্ধুর তরফ থেকে। ও বলছে যে এই ঘুম ভাঙলো আজকে তোর গলা শুনে, আমার মা দেখছি টিভিতে তোর ব্লগ দেখছে। দিয়ে আমি আপ্লুত হয়ে গেছি, আছি বাবা ভালো লাগছে, অনেকদিন বাদে ওর সাথে কথা হল। তো এখন লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চের আর ছবি দেখালাম না, কারণ কালকে যেটা দুপুরবেলা খেয়েছিলাম আজকেও সেটাই খেয়েছি, কোনো কিছু আলাদা রান্না করা হয়নি। তো আমি একবার রান্না করলে 2-3 বেলা সেটা সেম খাবারই খাই, আজকে রাত্রেও মনে হয় সেমই খাবো। কিন্তু যেটা তোমাদেরকে দেখাই সেটা হলো এটা একটা অদ্ভুত জিনিস। এখানে লেখা এল নোয়া, নোয়ের মানে নোয়া মানে কালো রং আর কি। তো এটার মধ্যে আছে স্লো কুকড গার্লিক, রসুনকে মানে দুটো আছে আর একটা আছে। তো আমি এখন একটা বের করে দেখাচ্ছি।
এটা অনেক দিন ধরে বললো 5 মাস 6 মাস ধরে নাকি ওরা স্লোভাবে কুকিং করে। আর তার জন্য ভিতরে যে রসুনের মধ্যে সুগার আছে, যা যা মেটেরিয়াল আছে, সেগুলো ধীরে 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 কুকিং হয়ে যায়। খোসা শুদ্ধই কিন্তু ভিতরে আছে, কিন্তু ভিতরটা পুরো কালো রঙের হয়ে যায়। আর এটাকে কেটে ছোট ছোট টুকরো করে পিৎজার উপরে টপিং হিসাবে অথবা এমনি চাটনির মতো, আচারের মতো খাওয়া যায়। দেখো বাক্সের মধ্যে দেওয়া আছে কীরকম কালো ভিতরটা হয়ে গেছে, আর বাইরে খোসাগুলো তখনও লাগানো আছে। তো একটা কোয়া তোমাদেরকে ছাড়িয়ে দেখাই। এ দেখো বাইরের রসুনের যে খোসাটা সেটা একই রকম থাকলেও ভিতরের রসুনটা পুরো কালো হয়ে গেছে। দেখে যেন মনে হবে পচে গেছে মনে হয় রসুনটা, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ভিতরটা খেতে একেবারে সেই আচারের মতো, গার্লিকের আচারের মতো, দারুণ টেস্টি। এই যা কোথায় ছড়িয়ে গেল, ছাড়াতে গিয়ে ভাবছি যে নোংরা না হয়, কারণ আবার পরিষ্কার করতে হবে, 2 দিন বাদে বেরোনো তো, বেশি ছড়ানো যাবে না। এটা এবার 2 বাড়ির জন্য নিয়ে যাব, অদ্ভুত আচারের মতো খেতে। দেখি বাড়ির লোক কী বলে, কিরম জানাবে সেটা তো তোমাদের কমেন্টে জানাবোই। আমার খেতে খুব ভালো লাগে, দারুণ খেতে, একদম নরম হয়ে গেছে, এটা তুলতুল করবে। এই যে আচারের মতো, গার্লিকের আচারের মতো, কিন্তু এর মধ্যে অন্য কোনো কিছু মেটেরিয়াল নেই, শুধু রসুনটাকে এভাবে তৈরি করা হয়েছে। তো কেউ যদি কিনতে ইন্টারেস্টেড হয় তার জন্য এই প্যাকেটটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিছনটায় কী সব ফ্রেঞ্চ ভাষায় লেখা আছে। বৃষ্টির কোনো শেষ যে কেন হয় না এটাই বুঝে পাই না। কত যে বৃষ্টি আর হবে। আর দেখো এই সামনে বারান্দাটা, আমি 6 তলার উপরে ঘর, কিন্তু সামনেটা এমন জল জমেছে যে কাঁচের ফাঁক দিয়ে ঘরের মধ্যে এই জায়গাটায় দেখো জল ঢুকতে শুরু করেছে। ওই যে জানলাটা আছে না, তার যে প্যানেলটা আছে শেডটা, ওইখানটায় দেখো জল ঢুকেছে আর তার মধ্যে ময়লা ভাসছে। ওটা যদি একটু উপরের দিকে ওঠে তাহলেই তো ঘরের মধ্যে জল ঢুকে যাবে। আশা করি ঢুকবে না, কি জানি কি ব্যবস্থা এসব দেশে, বুঝতে পারি না বাবা। ফাইনালি সূর্য উঠেছে। ঘর গুছাচ্ছিলাম, পরিষ্কার করছিলাম, হঠাৎ দেখি অনেকক্ষণ বাদে, মানে কালো ওঠেনি, পরশু ওঠেনি, এখন দেখছি সূর্য উঠছে। তো আমি সবে ব্যাগ গুছানো শুরু করেছি। তো এখানে কিছু জামা কাপড় আমি সামনে পাট করে রেখেছি। এই যে দেখো ফাইনালি অনেকটা জল এসে গেছিল, এখন কমতে শুরু করেছে। সূর্য উঠলে বাইরেটাকে যে কি সুন্দর লাগে দেখতে, কিন্তু ওঠে না, এটাই মুশকিল। মুখে আলো পড়ছে, শীতকালে দুপুরে এত সুন্দর লাগে। সামনে পিছনে বিছানাটাও আছে, শুয়ে পড়লেও চলে। তো চলো আর বকবক না করে গুছিয়ে নিই, কারণ পরশু দিনই আমার ফ্লাইট, কালকের দিন আমাকে ল্যাবে যেতে হবে। শুধু তাই নয়, ল্যাবে একটা মিটিংও আছে, সেই কারণে আর কিছু করা সম্ভব হবে না, আর তাই এখনই গোছাই। চলো। প্রায় মাস 2 পরে এই ব্যাগটাকে বের করলাম। অভিরূপ প্যারিসে থাকতে প্রতিদিনই প্রায় এই ব্যাগটা পাশেই খোলা থাকতো। কোনো দিন ওখান থেকে এখানে আসছি, তো কখনো এখান থেকে ওখানে যাচ্ছি, কিন্তু এখন মাস 2 এটাকে আর হাত দিতে হয়নি, তাই বেশ দেখছি ধুলো পড়ে গেছে। আর যেহেতু এখন শহরে থাকি তাই ভালোই ধুলো হয় ঘরটায়, গ্রামের ঘরে ধুলো অনেক কম হতো। তাই এখন একটু ভালো করে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি চারিদিকে। শীতের দুপুরে যদি একটু আলো ওঠে তখন কাজ করতেও মন ভালো লাগে, আর কাজগুলো ঝটাপট হয়ে যায়। আর তেমনই যখন অন্ধকার হয়ে থাকে, খালি বৃষ্টি হতে থাকে, তখন মনটার মধ্যেই কেমন যেন একটা দুঃখ ভাব আসে, আর খালি ঘুম পায়। সত্যি সূর্যের সাথে আমাদের বড়ই কাছের সম্পর্ক, তাই না? তো এবার এরকম সাইজের 2টো ছোট লাগেজ আছে, দুটোই আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। একটা আমার খুব কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে, দোলন দিয়েছিল। তো এইবার ভাবছি যখন ইন্ডিয়াতে যাব তখন একবার যদি পারি দোলনের বাড়িতে দেখা করতে যাব ওর সাথে, কতদিন যে দেখা হয়নি। আর আরেকটা ব্যাগ মনে হয় আমার কোনো এক মাসি দিয়েছিল, এখন না গুলিয়ে ফেলেছি কে কোনটা দিয়েছে বিয়ে বাড়িতে। ওই সময়টা যে কিভাবে এক নিঃশ্বাসে 3-4 দিন কেটে গেছে। বিয়েতে মনে হয় এরকমই হয়, যার বিয়ে হচ্ছে তার কোথা থেকে মুহূর্তগুলো কেটে যায় বোঝাই যায় না। এইবার তোমাদেরকে খুলে ফাইনালি দেখাই যে পেনগুলো আমি নিয়েছি বাড়ির জন্য। তো হ্যাঁ, একটা পেন নিইনি আমি, 2টো বাড়ির জন্য 2টো পেন নিয়েছি, 2 বাবার জন্য, এটা আমার তরফ থেকে গিফট। আর এই পেনের বাক্সটাও তেমনই সুন্দর হয়েছে, আর সূর্যের আলোটা পড়তে এই বাক্সটা এত সুন্দর লাগছিল না। মানে এতদিন অবধি যত মানুষকে যত জিনিস গিফট করেছি বা নিজের জন্য যা কিনেছি, আমার মনে হয় এটা আমার সবথেকে ফেভারিট জিনিস হয়েছে। এত সুন্দর কাঠের কাজ করা পেন, না এরকম পেন হাতে নিলেই মনে হবে যে কিছু একটা লিখি। আর আমার 2 বাবাই লিখতে খুব ভালোবাসে,
তাই আমি ওদের সকলকে বলেছি যে 2 বাবাকে 2টো পেন দেব, আর তোমরা মায়েরাও যারা আছো তারা তাদের নিজেদের জীবনীগুলো লিখে রেখে দাও দেখি। তো এইবার যখন ভারতে যাচ্ছি তখন 4 জনকেই বসাবো জোর করে তাদের জীবনী লেখা শুরু করতে। আমার এটা মনে হয় যে এটা একটা সবথেকে মানুষের জীবনের ভ্যালুয়েবল অ্যাসেট, সেটা হলো তার যে ভাবনা, চিন্তা, মেমোরি, যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে তার জীবনটা গেছে, যে অনুভূতিগুলো, যে এক্সপিরিয়েন্সগুলো তারা গ্রহণ করেছে, সেটাই তো তার জীবনের সবথেকে বড় সম্পদ, তাই না? আর এই পেনটা আমার মনে হয় জাস্ট ওই জিনিসগুলো লেখার জন্য, তাদের যাতে অনুপ্রেরণা দেয় তার জন্য একটা ছোট্ট জিনিস, ছোট্ট উপহার আর কি। যাই হোক, আবার প্যাক করে রেখে দিলাম ওইটাকে। আর এবার আরেকটা যেটা কিনেছি সেটা তোমাদের দেখাই। দুটোই প্রায় একই রকম দেখতে, এবার যার যেটা পছন্দ হবে সে সেটা নেবে। দুটোই ওই কাঠেরই কাজ করা, শুধু ফুলের ডিজাইনটা একটু অন্যরকম, কিন্তু প্রায় একই রকম বলতে গেলে। আপনাদের দেখাতে দেখাতে আমার নিজেরই এটা দিয়ে কিছু না কিছু লিখতে মন যাচ্ছে। আচ্ছা, আপনার ফেভারিট গিফট কি হতে পারে? যদি কেউ আপনাকে কিছু গিফট দিতে চায়, আপনি কোনটা বলবেন যে আপনার সবথেকে পছন্দের জিনিস? আমার পছন্দের সবথেকে জিনিসের তালিকায় যদি কিছু পড়ে তাহলে সেটার মধ্যে 1 নম্বর হবে এই ধরনের কলমই। কিন্তু এত সুন্দর লাগছিল এটাকে হাত দিয়ে টাচ করতে। অথবা হতে পারে খুব সুন্দর দেখতে ডায়েরি, সেটাও দারুণ লাগে। আর এখন এই দোকানে ফ্রান্সে এসে কত ধরনের যে ডায়েরি দেখছি, কত রকমের তার বাইন্ডিং, কি যে লোভ হয় কি বলবো। আর একটা শখের জিনিস হলো খুব সুন্দর আঁকার সেট হবে, মানে ওই পেন্টিং, রং, তুলি, পেন্সিল, এই সমস্ত কিছু আর কি। আর তারপরে আপনাদেরকে এবার দেখাই এই যে টিস্যুগুলো আছে না, এগুলো আমি কিনেছি। এগুলো অ্যাকচুয়ালি মাফলার গোছের, মানে ওই ছোট স্টোল মতো। এই ফ্যাব্রিকগুলো এত সফট ছিল যে আমার খুব পছন্দ হয়েছে, তো সেটাও কিনেছি। কাদের জন্য কিনেছি সেটা এখন বলবো না, কারণ যাদের জন্য কিনেছি তাদেরকে আগে দিই, তারপরে দেখা যাবে। তো এইরকম স্টোল আমি 2-3টে কিনে ফেলেছি। বেশ কোয়ালিটিগুলো নরম ছিল, আর আমার মনে হচ্ছে গায়ে দিয়ে পরলে গরমও লাগবে। আর এইটা হলো 3 নম্বর, সবার শেষেটা। 3টেই কিন্তু ভীষণ সুন্দর ছিল। দাঁড়ান একটা নিজে গায়ে দিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে এটাকে দিতে হবে। এই যে মাফলার গোছের আর কি, ঠান্ডার মধ্যে পরে থাকলে এরকম লাগবে। কোথা থেকে একটা দেখছি তুলোর মতো কি উড়ে বেড়াচ্ছে। এটা আবার কিনেছি অভিরূপের জন্য, কার্ড রাখার ব্যাগ। এবার এগুলোকে সব পাট করে গুছিয়ে সুন্দর করে পুরে নিতে হবে, যাতে বেশি বাজে টাইপের ভাঁজ না হয়। আর সেগুলোকে আবার ঢুকিয়ে নিচ্ছি এই ছোট ব্যাগটার মধ্যে। একটা ব্যাগের মধ্যেই অনেক জিনিস ঢুকিয়ে সেই ছোট ব্যাগটা আবার বড় লাগেজের মধ্যে, মানে ট্রলির মধ্যে ঢুকিয়ে নেব। এরপর কিছু দেশ বিদেশের খুচরো কালেক্ট করেছি, সেইগুলোকেও প্যাক করে নিলাম আমার এক ভাইয়ের ছেলের জন্য। আদরের 10 বছরের বয়সী ভাইপোর শখ হলো বিভিন্ন দেশের কয়েন কালেক্ট করে রাখা। এটা যেমন ইউএসের ডলার, এটা আবার পেরুর কয়েন, আর এগুলো হলো সব সুইজারল্যান্ডের। তবে এগুলো কোনোটাই আমি নিজে সংগ্রহ করিনি, পেয়েছি কোনো না কোনো বৈজ্ঞানিকের কাছ থেকে। এই ব্যাগটা নিয়েছি অভিরূপের জন্য, যখন ঘুরতে টুরতে কোথাও যাওয়া হয় কোমরে বেঁধে এটা সেটা ঢুকিয়ে বেড়াতে যাওয়া যাবে, এই ভেবে আর কি। পুরোনো একটা পাফার জ্যাকেট এরমভাবে প্যাক করে ঢুকিয়ে দিচ্ছি। আমার কাছে 2টো এরকম জ্যাকেট আছে, তো একটাই রাখলাম এই দেশে থাকার জন্য, আর আরেকটা এবার দেশে রেখে চলে আসব। আর তো মোটে 2 মাস 2টো জ্যাকেটের কোনো কাজ নেই। সেটাকে অনেকটা স্পেস নেবে, তো তাই ভালো করে চেপে চেপে ফোল্ডিং করলাম। এই ফোল্ডিং ব্যাগটাও অভিরূপের। ও বলেছিল একবার আমাকে যে ফোল্ডিং ব্যাগ ওর নাকি খুব পছন্দ, মানে ওই ওপরটায় চেন না থেকে তার বদলে এরকম ফোল্ড হয়ে যায় আর কি, আর ভিতরটা ফাঁক করলে বেশ অনেকটা জায়গা। এই ব্যাগের পেটের মধ্যে একটা ল্যাপটপ, চার্জার, জলের বোতল, বই, খাতা সমস্ত কিছু ঢুকে যাবে, অনেকটা স্পেস। আর সেই কারণেই এই ধরনের ব্যাগ ওর খুব পছন্দ।
কোন ফ্রেঞ্চ বন্ধুকে দেখেছে তাই আমাকে বলেছিল একবার, তো নিয়েই নিলাম ফ্রান্স ছাড়ার আগে। এইগুলো আরও ছোট ছোট মানি ব্যাগ নিয়েছি আত্মীয়দের জন্যে। অনেস্টলি আমি আর জানি না কতক্ষণ টাইম মাঝখানে কেটে গেছে। প্রথমে তো খুব উৎসাহ নিয়ে ভিডিও তুলতে তুলতে প্যাকিং করছিলাম, পরে একটার পর একটা জিনিস বেরোচ্ছে, রাখবো না ফেলে দেবো না নিয়ে যাব, এই করতে করতে আমার আর টাইমের কোনো হুঁশ নেই। তো আমি এই অবস্থায় পড়ে আছি, চতুর্দিকে শুধু জামা কাপড় আর জিনিস ছত্রকার হয়ে আছে। এখানে কিছু এক্সট্রা খাবারও রেখেছি যেগুলো আমার আপাতত লাগবে না, তো ওগুলো যদি ব্যাগে এক্সট্রা জায়গা বাঁচে তাহলে ঘরে গিয়ে রেখে দিয়ে আসবো। যেমন ধরো এইটা, এই এত কাবলি ছোলা আমি আর এই 2 মাসে এসে খেতে পারবো না, তো সেটার তাহলে কী হবে সেটা একটা ব্যাপার। মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে, এখন 5টার কাছে বাজে। কখন এটা ফিনিশ হবে এই মেস। এদিকে আজকে রাত্রিবেলা আমাকে আবার রান্নাও করতে হবে, কারণ আগামীকাল ল্যাবে আমি খাবার বানিয়েই টিফিনে নিয়ে যাব ঠিক করেছি, কারণ 2 দিন বাদে ট্রেন আছে তো। কিন্তু পুরোপুরি ক্লান্ত হয়ে শুয়ে পড়ার আগে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস গুছিয়ে নেওয়া একবারে জরুরি। এক হাত দিয়ে গোছাচ্ছি তাই মাঝে মাঝে এটা সেটা পড়ে যাচ্ছে, যাতে ভিডিওটা করে নিতে পারি। তো সবার প্রথমে যেটা কালো রঙের ঢুকিয়েছি ওটা হলো পাওয়ার ব্যাঙ্ক, মানে ফোন মোটামুটি 1.5 বার চার্জ দিতে পারে এই পাওয়ার ব্যাঙ্কটা। আর একটা ইউনিভার্সাল চার্জার, ওটা ওই যে কোনো ডেটা কেবল লাগিয়ে যে কোনো দেশে আমি ফোন চার্জ করার জন্য ইউজ করতে পারবো। এটা হলো হেডফোনের তার আর এটা হলো ডেটা কেবল। তো সেই দুটো ঢুকিয়ে নিলাম যাতে চার্জ করতে কোনো সময় অসুবিধা না হয়। ফোনে যদি চার্জ থাকে আর যদি আপনার কার্ড গ্লোবাল হয় তাহলে আর কোনো অসুবিধা নেই। এই দুটো জিনিসই সব থেকে ইম্পর্টেন্ট। আর ল্যাপটপের চার্জার ঢুকিয়ে নিলাম। তো আমি সমস্ত কিছু ইলেকট্রনিক্সের জিনিস এরকম একটা আলাদা ব্যাগ করি, কারণ ওগুলোকে সিকিউরিটি চেক ইনের সময় বের করে দিতে হয়, তো আলাদা ব্যাগ থাকলে খুব সুবিধা হয় আর কি। আর এছাড়া ল্যাপটপ তো আমাকে বের করতেই হবে। এবার দেখাই আমার মেকআপের কিট। আমি খুব একটা পার্সোনালি বিরাট যে মেকআপ করি তা নয়, খুবই সিম্পল মেকআপ করি। তবে এখন ইদানিং একটু ভিডিও করছি যেহেতু, মাঝে মাঝে আইলাইনার আই শ্যাডো এগুলো ব্যবহার করছি। বিয়েতে পেয়েছিলাম এই লিপস্টিকের শেডটা, যেটা একটু লালচে পিঙ্ক পিঙ্ক টাইপের দেখতে। আমি খুব একটা লিপস্টিক বা এইগুলো সম্বন্ধে নলেজ আমার আছে তা নয়, কিন্তু যা আছে আপনাদেরকে একবার ফটাফট দেখিয়ে দিই। এমনি কালারটা মিষ্টি হলেও খুব ডার্ক লাগে আমার, তাই সেই কারণে এটার সাথে আমি এই যে বেবি লিপসগুলো আছে না ওইগুলোকে মিশিয়ে ব্যবহার করি, তাহলে কালারটা খুব হালকা হয়ে যায়, বেশ ভালো লাগে। আর এটা তো আমার কাজল, আর তার পাশেই আছে আমার আইলাইনার। এটা আমি জাপান থেকে কিনেছিলাম। এর টিপটা ভীষণ শার্প, তো খুব সুন্দর একদম পয়েন্টেডভাবে উইং বানানো যায়, মানে ডানা আর কি। চোখের যে এখন বানায় না ওই আইলাইনার দিয়ে ডানা মতো বানায় সেইটা। আর এগুলো তো দেখতেই পেলেন, ব্রাশ আছে, চিরুনি আছে। এই আইলাইনারটা খুব ভালো, এই হলুদ রঙের যেটা, তো এটাও আমি খুব ব্যবহার করি। আর এটা এই রিসেন্টলি কিনেছি সেফোরা থেকে, দ্য অর্ডিনারি বলে একটা কোম্পানির নিয়াসিনামাইড। তো আমার মুখে যেহেতু প্রচণ্ড ব্রেকআউট হচ্ছিল, পিম্পল বেরোচ্ছিল, কী কারণে হচ্ছিল বুঝে উঠতে পারছিলাম না। তো তারপরে এটা কেনার পরে ওই দোকান থেকেই আর কি ওরা বললো যে এটা নিয়ে যাও, তো লাগাতে দেখছি বেশ মুখটা ভালো আছে। আর এটা হলো সানস্ক্রিন, তো এটা আমি এরকম ছোট্ট ডিব্বার মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এই পুরো সানস্ক্রিনের প্যাকেটটা নিয়ে গেলে ওই 100 ml না 50 ml কত ভলিউম অবধি আপনি হাইয়েস্ট নিতে পারবেন তো হ্যান্ডব্যাগে, তো সেই ভলিউমে বেশি হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি ওই ছোট্ট ছোট্ট ডিব্বের মধ্যে অল্প অল্প অ্যালিকট করে নিয়ে নিই। আর এটা হলো নিওস্পোরিন পাউডার, যদি ফট করে কেটে কুটে যায় তাহলে এটা দিতে লাগবে। আর অল্প কিছু ট্যাবলেট সাথে রাখি, তার মধ্যে বাঙালি তো তাই মেট্রোজিল, পেট রোগা বাঙালিদের ওটা একটা দরকারি জিনিস। আর হলো প্যারাসিটামল, আর আছে আমার সিঁদুর আর কিছু টিপ। ব্যাস এই হলো আমার মেকআপের সামগ্রী। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি অরেলির থেকে দেখে আজকাল খুব ব্যবহার করছি সেটা হলো আই শ্যাডো। আই শ্যাডো ব্যবহার করতে গিয়ে দেখছি আমার কিন্তু খুব ভালো লাগছে। এই ব্যাপারটা অনেকটা পেন্টিংয়ের মতো। তো এটা বিয়ের সময় মাই আমাকে কিনে দিয়েছিল। এটা কিন্তু আমি আজকাল খুবই ব্যবহার করছি, বিশেষ করে যে সিমারি রঙের আই শ্যাডোগুলো আছে না, চোখের ওপর একটুখানি দিলে চোখটা একবারে চকচক করে, ভীষণ সুন্দর লাগে। তো আমার এখন এটা কারেন্ট ফেভারিট মেকআপের সামগ্রীর মধ্যে, তাই আমি এটা সব সময় ব্যবহার করছি। যদিও সুজন্ত তেঁতুল পাতায় নজন, এই কথাটা আমাকে মা ছোটোবেলা থেকে বারবার শিখিয়েছে। মানে হলো যে আপনি যদি ভালো হন, একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারেন, অনেক বেশি মানুষ খুব অল্প জায়গায়ও সুখে থেকে যেতে পারে। তো আমার এই পাউচটাও সেই রকমই। ও এতটাই ভালো যে ওর মধ্যে এই সমস্ত মেকআপের সামগ্রী আমার ঠিক ঢুকে যায়।
এটা আমি ফ্রিতেই পেয়েছিলাম একটা হেয়ার ব্যান্ডের সাথে, আর সেটা আমি আজও ব্যবহার করে চলেছি। আর এই পাউচের মধ্যেই সমস্ত যা কিছু দেখছেন, শুধু এই টয়লেটের জিনিসপত্রগুলো বাদ দিয়ে বাকি সব কিছু কিন্তু ওইটুকু পাউচের মধ্যেই ঢুকে যাবে। আর সেটা আমার ট্রাভেল কিটের মধ্যেই আমি রাখি, কারণ আমাকে মাঝে মাঝেই তো এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে যেতে হয়, তাই বারংবার গেছি আর এটা সেটা জিনিস কখনো না কোনো সিকিউরিটি চেকিনে বাদ হয়ে গেছে। কখনো আমি হয়তো নিয়ে গেছি ফেস ওয়াশ, সেটা বললো যে এই ভলিউমে আটকে গেল, বাদ হয়ে গেল। আচ্ছা, এই সাইডটায় আমি একটা হেয়ার ক্লিপ লাগিয়ে রেখেছি, ওইটা না ছিঁড়ে গেছে, কিন্তু এত ভালো আর এত অ্যাটাচড হয়ে গেছি এই পাউচটার সাথে যে এটা আমি আজও ফেলতে পারছি না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যেমন ধরুন যখন ফ্রান্স থেকে স্পেনে গেলাম, প্যারিসের এয়ারপোর্টে আটকালো না, অথচ স্পেন থেকে প্যারিসে ফেরার সময় আটকে দিল। আমার কাছে একটা ভীষণ সুন্দর মাথায় মাখার ফেস কি বলে হেয়ার সিরাম নাকি হেয়ার স্পা সিরাম কি একটা ছিল, বেশ দাম দিয়ে কিনেছিলাম, তো ওটা পুরো টাবটাই ওরা নিয়ে নিয়েছিল। তারপরে একবার মনে পড়ে খুব ভালো একটা ফেস ওয়াশ ছিল আমার কাছে, আর সেটা পুরো ভর্তি ছিল, সেটাও একবার নিয়ে নিয়েছিল। আর একবার একটা শ্যাম্পুর বোতল নিয়ে নিয়েছিল, আর একবার সানস্ক্রিনের বোতল নিয়ে নিয়েছিল। মানে বলতে পারেন আমার কাছ থেকে প্রতিবার সিকিউরিটি কিনে কিছু না কিছু আমি ভুলভাল নিয়ে যাবই, আর সেটা বাদ হয়ে যাবেই। ও একবার নেল কাটারও গেছে, আর একবার কাঁচিও গেছে। তো আমি এখন এত বেশি কেয়ারফুল হয়েছি, আমি সেই মানে বারবার যেতে 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 আমি প্রুফ রিডিং করেছি নিজেকে এতবার, যে ছোট প্যাকেটে পেস্ট আলাদা প্যাকেটে রাখবো, মানে যেগুলো লিকুইড হতে পারে তার মধ্যে পেস্ট, শ্যাম্পু, সানস্ক্রিন, আপনার মুখে মাখার যদি কোনো কিছু সিরাম থাকে, এই সমস্ত কিছু মিলিয়ে কত 50 না 100 ml এর মধ্যে আপনাকে হতে হবে, তবেই আপনার এক একজনের জন্য যে কোম্পানির যেরকম নির্ধারণ করা থাকে তার মধ্যে না হলে ওটাকে ওরা কিন্তু এয়ারপোর্টে অনেক সময় নিয়ে নেয়। কোনো রকম শার্প এলিমেন্ট থাকা যাবে না, যেমন ধরুন কাঁচি, ছুরি, দাহ্য পদার্থ থাকা যাবে না, সেগুলো তো সবাই জানেনই, কিন্তু আমি প্রত্যেকবার জেনেও ভুল করি, আর কিছু না কিছু আমার খোয়া যাবেই যাবে। তো সেই কারণে এখন আমার এই ব্যবস্থা। যাই হোক, এবার সমস্ত জিনিসগুলো এক এক করে গুছিয়ে নিই, বেশি বকবক না করে, যা যা ইম্পর্ট্যান্ট আছে। কোনোটা যদি ভুলে চলে যাই তাহলে আবার বিপদ। তবে হ্যাঁ, বাড়িতেই তো যাচ্ছি, তাই সাজগোজের জিনিস নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো ডকুমেন্টস মিসিং হয়ে গেলে ওটাই হবে সমস্যা। তো আমি যে কারণে ইন্ডিয়া যাচ্ছি সেটা তো আপনাদের বলাই হয়নি। সেটার মেন কারণ হলো আমাকে আমার কিছু ডকুমেন্টেশন ঠিক করতে হবে। এরপরে যে দেশে যাব সেই দেশের ভিসা বানানোর জন্য কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টকে আমাকে ঠিক করতে হবে, কারণ আমার সদ্য বিয়ে হয়েছে, তো আমার আধার কার্ডে এখনও আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস অ্যাড করা হয়নি, তো সেই আধার কার্ড চেঞ্জ করানো, এইগুলোকে প্রসেস করতে হবে। তো অনেকগুলোই লম্বা কাজ, তাই এখনই একটু ছুটি পেলাম, দেখে ছুটি নিয়ে যাচ্ছি। মানে পেলাম বলতে, আমাদের প্রতি বছর বেশ অনেকটা ছুটি থাকে ফরাসি দেশে, তো আমার কাছে আগের বছরেরও 10 দিন ছুটি ব্যাংকে বাঁচানো ছিল। তো এখানে ছুটির ব্যাংক হয়, সেই ব্যাংকে আপনি স্টোর করে রাখতে পারবেন লাস্ট ইয়ারের ছুটি। তো আমি 10 দিন স্টোর করে রেখেছিলাম, সেই ছুটিটাও নিয়েছি। আর এই বছরও আমি প্রায় 3 সপ্তাহ মতো ছুটি পাবো, তো তার মধ্যে থেকেও 2 সপ্তাহ কি 1 সপ্তাহ ছুটিটা আমি ব্যবহার করব যেরকম দরকার হবে সেই মতো। তো ডকুমেন্ট ঠিক করতেই যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফাইনালি অনেক ক্লান্ত হয়ে গেছি, কিন্তু মোটামুটি সব কিছু গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি। আর এইদিকে সাইডে লাগেজগুলোকে রেখেও দিচ্ছি, এখন আর দেখাতে ইচ্ছা করছে না। তো এর পরের দিনের ভিডিওতে আশা করি আমার এখান থেকে বেরোনোর ভিডিওটাই থাকবে। দেখা যাক কি দিই, কতটা বানাতে পারি, আর এটা কবে আপলোড হয় তার উপর ডিপেন্ড করছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আর এখন দিনের শেষে দেখছি আমার এই ভিডিওটা যেটা দিয়েছিলাম সেটায় প্রায় 18,000 ভিউ হয়ে গেছে। বাপরে, কত মানুষ দেখেছেন, কত ভালো ভালো কমেন্ট করেছেন, মানে এত আন্তরিকভাবে এত মানুষ যে লিখতে পারেন, এত ভালো মনের মানুষ আছেন যারা আমার কাজটাকে, মানে আমি জাস্ট এত ভেবে তো কিছু বলিনি, যেটা মনে হয়েছে সেটা বলেছি, সেটাকে যে এত এত মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারেন সেটা মানে দারুণ লাগছে, কি বলবো আর আপনাদের। আর আমার শাশুড়ি মা, আমার মা, আমার দুজন মাই আর কি আমাকে খুব ভালো বলেছে, তো সেটার জন্য মনটা খুব ভালো আছে। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। ততদিন অবধি যদি মনে হয় অন্যান্য ভিডিওগুলো এই চ্যানেলে খুঁজে দেখতে পারেন। অনেক অনেক টপিকের ভিডিও বানিয়েছি, আমি কি নিয়ে কাজ করি,
কোথায় থাকি, আমার ঘরটা কীরকম, গ্রামের ফরাসি গ্রামের ঘর কীরকম, এই সমস্ত কিছু দেখিয়েছি। তো সেগুলো যদি ইচ্ছা হয় চ্যানেলটা ঘেঁটে দেখতে পারেন, লাইক করতে পারেন এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে। এতটা অবধি যখন দেখেছেন হয়তো বা ভালো লেগেছে কোথাও, তাহলে যদি সম্ভব হয় একটা লাইক করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, আর মনে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, থ্যাংক ইউ সো মাচ।